গুলশান হামলার এক মাস পর নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত এবং বাংলাদেশ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহমিদকে গ্রেপ্তার, ৮ দিন করে রিমান্ড মঞ্জুর। জঙ্গি সন্দেহে প্রকাশিত তৃতীয় তালিকার ৮ জনের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তুহিন গাজীপুরের শ্রীপুরে পরিবারের সাথে যোগাযোগ নেই ১.৫ বছর। বিএনপি ক্ষমতায় এলেই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। আওয়ামী লীগ এলে জীবনমানের উন্নয়ন হয় জনগণের, বললেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। প্রথম দফায় গেলেন ৪০১ জন। এবছর শিডিউল নিয়ে ভোগান্তি হবে না আশ্বাস বিমানমন্ত্রীর। এবং উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণাঞ্চলে অবনতি, দুর্ভোগে এলাকার মানুষ। পানি নামতে শুরু করায় ভয়াবহ ভাঙনের কবলে চাঁদপুরের হাইমচর। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল উদ্র এবং আমি সাজিদ রাজু। গুলশান হামলার ১ মাস ৪ দিন পর এই ঘটনার সঙ্গে অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিবকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৮ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। যদিও এই দুজন গুলশান ঘটনার পর থেকেই পুলিশ হেফাজতে ছিল বলে তথ্য থাকলেও পুলিশ বলছে গতকাল রাজধানীর গুলশান ও বসুন্ধরা এলাকা থেকে হাসনাত ও তাহমিদকে গ্রেপ্তার করা হয়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান ঘটনার পরদিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ, যাতে দেখা যায় সন্ত্রাসীদের উপস্থিতিতেই চেক টি শার্ট পরা এক ব্যক্তি অবাধে চলাফেরা করছেন। এক পর্যায়ে অন্য কয়েকজনের সঙ্গে বের হয়ে যেতে দেখা যায় তাকে। পরে জানা যায় হাসনাত করিম নামের এই ব্যক্তি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। এছাড়া ঘটনার দিন সকালে জিম্মি দশা থেকে মুক্ত হয়ে যারা বের হয়ে আসেন তাদের সবার চোখে মুখে ভীতি আর আতঙ্কের ছাপ থাকলেও হাসনাত করিম ছিলেন অনেকটাই ধীরস্থির ও নিরুদ্বেগ। তবে ঘটনার পর হাসনাত ও তাহমিদকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলে স্বীকার করলেও পরে তারা মুক্ত হয়েছিলেন নাকি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে ছিলেন, এ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান হাসনাত তাদের নজরদারিতে রয়েছে। ঘটনার দিন তার যে বিহেভিয়ার, আচরণ সে সন্দেহমুক্ত নয়, তবে তার মধ্যে কনক্রিট এভিডেন্স আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি। তবে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ জানায় বুধবার হাসনাত ও তাহমিদকে রাজধানীর আলাদা দুটি স্থান থেকে গ্রেফতার করেছেন তারা। গতকালকের মূলত আমাদের এই যে হাসনাত করিম এবং তাহমিদ, এদের উপরে আমাদের সন্দেহ ছিল ও জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে। গতকালকের আমরা হাসনাত করিমকে গুলশান আড়ংয়ের সামনে থেকে গ্রেপ্তার করেছি এবং তাহমিদকে আমরা বসুন্ধরার জি ব্লক থেকে গ্রেপ্তার করেছি। দুজনকে আমরা আজকের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি। পুলিশ বলছে এই দুজনকে রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে গুলশান ঘটনায় তাদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যদি কোনো ধরনের ঘটনা কোথাও যদি ঘটে, বিশেষ করে এই ধরনের একটা ধ্বংসাত্মক অথবা লোমহর্ষক একটা ঘটনা, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মানুষ অনেক সময় এই ঘটনায় বিচলিত হয়ে পড়ার কথা, বিচলিত থাকার কথা। কিন্তু আমরা দেখেছি যে পরিমাণ বিচলিত থাকা বা অনেকটা সেরকম আসলে আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে যে এই কারণের জন্যই আমরা গ্রেপ্তার করেছি। গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬ জন প্রত্যক্ষদর্শী আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৃতীয় দফা নিখোঁজ তালিকার ৮ জনের মধ্যে একজন গাজীপুরের শ্রীপুরের রিদওয়ান ইসলাম তুহিন। গত ১.৫ বছর ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছে তার পরিবার। নিখোঁজ তুহিনের মা ফাতেমা বেগম জানান, তুহিন শ্রীপুরের ধলুয়া হাই স্কুল থেকে এসএসসি এবং উত্তরা রাজু কলেজ থেকে এইচএসসি পাশ করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশল বিভাগে পড়াশোনা করে একটি বেসরকারি কোম্পানিতে কিছুদিন কাজ করে। ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে শেষবারের মতো মুঠো ফোনে কথা বলে তুহিন। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তুহিনের পরিবারের। তুহিনের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কই গেছে আমি বলতে পারি না। ১.৫ বছর হয় আমার ছেলে নিখোঁজ। আমি চাই আমার ছেলে ফিরে আসুক। খুব মেধাবী ছাত্র ছিল, ঢাকা ভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করছে। যেখানে থাকুক, আল্লাহ কাছে ফিরে আসে।
এই নিখোঁজ তালিকায় গোপালগঞ্জের দুই বোন সাইমা আক্তার টুম্পা ও রাবেয়া খাতুন মুক্তার বাবা সুলাইমান শেখ ৩৬ বছর আগে পুরো পরিবার নিয়ে লন্ডন চলে যায়। স্বজনরা জানান এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। গ্রামবাসীরা তাদের কখনো দেখেনি, এজন্য তাদের সম্পর্কে কোনো তথ্য জানা নেই স্বজনদের। টঙ্গীপাড়া থানার ওসি জানান, নিখোঁজ রাবেয়া খাতুন টুম্পার শ্বশুর আবুল হাসনাত কিছুদিন আগে রাজধানীর তেজগাঁও থানায় জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে আটক ছিলেন। ওরা তাই লন্ডনে থাকতো, আমি তাই শুনছি, কিন্তু আমি তো জানি না যে এখন কোথায় কি, তা আমি কিছুই বলতে পারবো না। তেমন তার সাথে কোনো আমার ওঠা বসা নাই, এলাকার হিসেবে যায় আসে যায় এটুকু আমি জানি। জয়পুরহাটে পুলিশের উপর জেএমবি সদস্যদের প্রথম সশস্ত্র হামলার বিচার শেষ হয়নি এক যুগেও। আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে শীর্ষ 14 জেএমবি নেতা। পরে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। সরকারি কৌঁসুলি বলছেন, তদন্তে দীর্ঘসূত্রতা ও আদালতে আসামিদের হাজির করতে না পারায় বিচার কাজ বিলম্বিত হচ্ছে। আর পুলিশ বলছে আসামিদের অনুপস্থিতিতেও বিচার কাজ সম্পন্ন করা যায়। এদিকে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি বিশিষ্ট নাগরিকদের। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে। ছবি তুলেছেন রবিউল ইসলাম। জয়পুরহাটের খেতলারের উত্তর মহেশপুর গ্রামে জেএমবি নেতা মন্তেজার রহমানের বাড়িতে 2003 সালে 14 আগস্ট গভীর রাতে জেএমবি সদস্যদের প্রশিক্ষণ চলাকালে পুলিশের সাথে জেএমবি সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় 6 পুলিশকে আহত করে তারা লুট করে নেয় 3টি শটগান, 45 রাউন্ড গুলি ও একটি ওয়াকি টকি। ওই ঘটনায় 36 জনের বিরুদ্ধে মামলা হলে ওই রাতে গ্রেপ্তার করা হয় 21 জেএমবি নেতাকর্মীকে। 6 মাসের মাথায় এদের মধ্যে 14 জঙ্গি আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করে। পরে ওই ঘটনায় আরো 2টি মামলার পর মোট 3টি মামলার চার্জশিট দাখিল হয় 4 বছর আগে। বিচারের দিন আসামিদের অনুপস্থিতির কারণে মামলাগুলো এখনো নিষ্পত্তি করা যাচ্ছে না বলে জানান সরকারি এই কৌশলী। আসামিরা বিভিন্ন জেলা কারাগারে থাকার কারণে এবং যথাসময়ে আদালতে হাজির না করার কারণে মামলাটি বিলম্বিত হচ্ছে এবং সাক্ষী প্রমাণ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তার দাবি, গুরুত্বপূর্ণ এই মামলার কিছু আসামি পলাতক থাকলেও বিচার কাজ সম্পূর্ণ করা সম্ভব। আদালতের এখতিয়ার আছে যে ইনএফিশিয়েন্সি ট্রায়াল, যেটা হলো অনুপস্থিতির বিচার। আমরা মনে করি যে তারা যদি না পাওয়া যায় তাহলে তাদের অনুপস্থিতির বিচার কার্যত করতে পারে। সিদ্দিকুর রহমান বাংলা ভাই, আতাউর রহমান সানি, আব্দুল আওয়াল, মামুনুর রশিদ ও সালেহীন সহ 6 জঙ্গি নেতা সহ 36 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সালেহীন বাদে অপর 4 জঙ্গি নেতার ফাঁসি কার্যকর করা হলো। সালেহীন ময়মনসিংহের ত্রিশালে একটি পুলিশ ভ্যান থেকে পালিয়ে যায় গত বছর। বর্তমানে জয়পুরহাট জেলখানায় 6 জঙ্গি আটক অবস্থায় রয়েছে, আর অন্যরা জামিনে এবং পলাতক অবস্থায় রয়েছে। জয়পুরহাটের খেতলার উপজেলা উত্তর মহেশপুর থেকে মাজেদুর রহমান, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি স্থান করে নেয়। সকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2016-17 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের জীবন মান উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের অর্থ যেন অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারের নীতি ও কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে দায়বদ্ধতা নিশ্চিত করতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে 2014-15 অর্থ বছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রবর্তন করে সরকার। বিগত বছরগুলোর মতো করেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2016-17 অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে সরকারের 48টি মন্ত্রণালয় ও বিভাগ, যেখানে সচিবগণ পুরো অর্থ বছরের কর্মপন্থা তুলে ধরেন সরকার প্রধানের কাছে। এ সময় উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের কার্যকর বাস্তবায়নে মনোযোগী হতে কর্মকর্তাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। যখনই আমরা কোনো প্রকল্প গ্রহণ করব, মানে শুধু প্রকল্প প্রণয়নটা যেন শুধু অর্থ ব্যয়ের চিন্তা থেকেই না হয়, সেখান থেকে কতটুকু দেশের উন্নতি হবে আর এর সুফল মানুষ কতটুকু পাবে, সেই হিসাবটাই আমাদের মাথায় রাখতে হবে। অতীতের সরকারগুলো ক্ষমতার অপব্যবহার করে শোষণ আর লুটপাট চালিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে শোষণ নয়, কর্তব্য পালনের আদর্শ নিয়ে রাজনীতি করে। কারো কাছে ক্ষমতা হচ্ছে ভোগের বস্তু, আর কারো কাছে ক্ষমতা হচ্ছে কর্তব্য পালন করা। তা আমাদের হচ্ছে সেটা, যে জাতির প্রতি কর্তব্য পালন করা। 2001-এ ক্ষমতা আসতে পারেনি, পরবর্তীতে যারা ক্ষমতা আসছে সে সময় সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এগুলিই ছিল যেন
সরকারের একমাত্র কার্যক্রম এবং আমরা যে উন্নয়নের অগ্রযাত্রাগুলি শুরু করেছিলাম তাও কিন্তু নস্যাৎ হতে থাকে। এছাড়াও শুধু প্রশাসনের কেন্দ্রেই নয়, চলতি অর্থবছরেই মাঠ প্রশাসনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি চালু করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার যেহেতু প্রথমবারের মতো মাঠ পর্যায়ে দপ্তর সমূহে চুক্তি স্বাক্ষর হচ্ছে, সেহেতু এক্ষেত্রে সংশ্লিষ্ট এই সকল চুক্তি বাস্তবায়নে আন্তরিক হতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। আসাম থেকে আসা হাতিটি উদ্ধারে ভারতীয় প্রতিনিধি দল এখন জামালপুরের সরিষাবাড়িতে। প্রাণীটির গতিবিধি পর্যবেক্ষণের পর ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন। সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 8টা15 ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটটি। এবারের মৌসুমে 1,01,758 জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় 10,000 আর বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজ করবেন 91,758 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG1011 এর জেদ্দা যাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের হজ ফ্লাইট। সকাল 8টা15 401 জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমানটি। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যাত্রীরা নির্বিঘ্নে হজ সম্পাদনের জন্য সকলের দোয়া চান। কোনো সমস্যাই হয়নি, প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুব স্মুথলি গেছে। আলহামদুলিল্লাহ, সবই ভালো। ফার্স্ট ফ্লাইট পাইছি, এটি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। খুব ভালো ছিল। আমরা দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আমাদের নিজের পরিবারের জন্য দোয়া করব। দেশের জন্য অবশ্যই প্রার্থনা করব যাতে নাকি আমরা সুন্দরভাবে বাঁচতে পারি এবং সন্ত্রাসমুক্ত দেশ চাইব। আল্লাহ সবাই যেন সবার ঘরের সন্তানেরা ভালো থাকে। হজ ক্যাম্পে একটু সমস্যা ছিল প্রথম। সরকারি কিছু কিছু ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু দুর্বলতা আছেই। ফ্লাইট ছাড়ার পর মন্ত্রী জানান, কোনো এজেন্সির অনিয়ম বা হজ শেষে ফিরে না আসার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তৎপর তারা। এবার আপনার একেবারে নিবন্ধন করা রয়েছে এবং এ ব্যাপারে নিবন্ধন করা কেবল নয়, তাদের পাসপোর্টের হাতের আঙ্গুলের ছাপ থেকে শুরু করে সবকিছু নেওয়া আছে। আমরা মনে করি যে এ ব্যাপারে হজ যাত্রীরা গিয়ে ফিরে আসবেন না, এ ধরনের ঘটনা ঘটবে না। সব ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে প্রধান। আমরা আশা করব যে আমাদের হজ যাত্রীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং তাদের কোনো অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস করি। চলতি মৌসুমে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে 17 সেপ্টেম্বর থেকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের দক্ষিণাঞ্চলের নদ নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। অনেক জায়গা থেকে পানি নামতে শুরু করলেও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন অনেকে বাঁধ কিংবা রাস্তার উপর উঁচু স্থানে ঘর বেঁধে বাস করছেন। বানভাসীদের অভিযোগ, এখনও অনেক এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উজানের ঢলে অস্বাভাবিক হারে বেড়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। অনেক এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয় জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে সদর ও তজুমুদ্দিন উপজেলার অর্ধ শতাধিক গ্রাম। ঘরবাড়ি ছেড়ে রাস্তা ও বেড়ি বাঁধে আশ্রয় নিয়েছেন অনেক মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বেড়ি দিয়ে পানি ছুটিয়া আমরা এনে 50,000 লোক ডুবিয়ে গেছি গা, বাড়ি ঘর কিছু সব তলে গেছে গা, গড্ডি লয়ে গেছে বাসায়, কিছু ধরতে না, একটা হাঁস মুরগা কিছু ধরতে পারি না। এই বাচ্চাটি লয়ে আমি কালকে রাতকে ভাত খাইছি, অন্য দুগা ভাত খাইতে পারি না। মানিকগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী রয়েছেন জেলার 4টি উপজেলার 2 লক্ষাধিক মানুষ। এছাড়া যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় দুর্ভোগে রয়েছেন বানভাসী মানুষেরা। কোনো ত্রাণ সহায়তা না পাওয়ায় বানভাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা খুব কষ্টে আছি, আমাদের এ পর্যন্ত কেউ দেখতেও আসে নাই, আমাকে কিছু দেয়ও নাই। কে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী নগরীর বুলনপুর, জিয়ানগর, সোনাইকান্দি এলাকায় বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শহর রক্ষা বাঁধটি। তবে ভাঙন আতঙ্কে বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুরে বাড়িঘর ও স্কুল থেকে এখনো পানি পুরোপুরি নেমে যায়নি।
পানিতে তলিয়ে থাকায় ভেঙে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। তাই বসতভিটায় ফিরতে না পারায় বাঁধের উপরেই অস্থায়ী ঘর তৈরি করেছেন। এদিকে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও নদ নদী তীরবর্তী চর এবং নিম্নাঞ্চলের অধিকাংশ বাড়িঘর পানিতে তলিয়ে আছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় রাস্তা, বাঁধ বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। ইসমাত জাহান, সময় সংবাদ। বরিশালে নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। এই মুহূর্তে সদর উপজেলার রসুলপুর গ্রামে আছেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। রাজু, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশাল নদীবন্দর সংলগ্ন রসুলপুর চর এলাকায়। এই জায়গাটিতে দাঁড়িয়ে আমি বিকেল 5টার সংবাদেও যেটা জানিয়েছিলাম যে একটু একটু করে কিন্তু কীর্তনখোলা নদীর পানি বাড়ছে এবং এই মুহূর্তে কিন্তু দর্শকদের একটা তথ্য দিয়ে জানিয়ে রাখি যে কীর্তনখোলা নদীতে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর থেকে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণ আগে আমি বরিশাল পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ রমজান আলী প্রামাণিক, উনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরিশাল পানি উন্নয়ন বোর্ডের। তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে বরিশালে কীর্তনখোলা নদীর পানি বিকেল 5:30টায় ঠিক 5:30টায় বিপদসীমা ক্রস করেছে এবং এখানকার ডেঞ্জার লেভেলটা হচ্ছে 2.55 সেন্টিমিটার, 2.55 মিটার। সেই জায়গায় এই মুহূর্তে 2.63 মিটার পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমা যেটি রয়েছে সেটি ক্রস করে 8 সেন্টিমিটার পানি বেশি রয়েছে। গতকালকে কিন্তু 4 সেন্টিমিটার পানি বেড়েছিল কীর্তনখোলা নদীতে ঠিক একই সময়টাতে, আর আজকে কিন্তু তার চেয়ে গতকালকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। খবর নিয়ে আমরা যেটা জেনেছি যে শুধু বরিশালই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু বরিশাল বিভাগের এবং বরিশাল জেলার যে নদ নদীগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু পানি বেড়েছে। আমরা খবর নিয়েছি বরিশাল সদর উপজেলা ছাড়াও বানারীপাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জ, গৌরনদী, আগলঝাড়া, উজিরপুর সহ সবগুলো উপজেলায় বরিশালের, এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় খবর নিয়েছি। একই তথ্য জানা গেছে সব জায়গা থেকে। আমরা আরেকটা জিনিস জেনেছি যে এই পানি বাড়ার কারণে কিন্তু প্রচন্ড স্রোত রয়েছে নদীতে এবং এই কারণে কিন্তু নদী ভাঙনও দেখা দিয়েছে। যেমন বাবুগঞ্জের সুদগন্ধা নদীতে নদী তীরবর্তী যে জায়গা রয়েছে সেরকমের কিছু 50 ফিট জায়গা ভেঙে গেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। এছাড়া বরিশালের সদর উপজেলার চরমোনাই এলাকায়ও কিন্তু নদী ভাঙন চলছে। এছাড়া বরিশালের যে নদ নদীগুলো রয়েছে সবগুলো জায়গায় নদী ভাঙন শুরু হয়েছে। এই অবস্থা চলছে এবং যারা এই সব জায়গায় বসবাস করেন তারা কিন্তু খুব বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন বলে তারা জানিয়েছেন। যেমন এই বন্যার পানিতে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সৃষ্টি হয়ে থাকে, এছাড়া সাপকোপেরও একটা প্রাদুর্ভাব দেখা দেয়। তো যারা এই বন্যার পানি সংলগ্ন নদী তীরবর্তী জায়গাগুলোতে বসবাস করছেন তারা কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এছাড়া একটা তথ্য জানিয়ে রাখি যে বরিশালের শহরের মধ্যে কয়েকটি সড়কে, যেমন সদর রোড সহ কয়েকটি আশেপাশে নদী তীরবর্তী সড়কে কিন্তু এই কিছুক্ষণ আগে পানি উঠেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল মোটামুটি বরিশালের কীর্তনখোলা নদী এবং রসুলপুর চর সহ আশপাশ এলাকার বন্যার সর্বশেষ খবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। রাজু আর সহকর্মী ফিরদাউস সোহাগ বরিশালের রসুলপুর এলাকা থেকে জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এছাড়া গত 24 ঘন্টায় ঢাকার আশপাশের নদীর পানি বাড়লেও দেশের নিম্ন মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সবকটি নদীর পানি বিপদসীমার নিচে আছে এবং গত 24 ঘন্টায় আমরা আরো দেখতে পাচ্ছি বাহাদুরাবাদও বিপদসীমার নিচে নেমে আসছে। এখন আমরা ব্রহ্মপুত্র, যমুনা নদী শুধুমাত্র সিরাজগঞ্জ, সারিয়াকান্দি, আরিচাতে বিপদসীমার উপরে আছে। আমরা আশা করছি আগামীকালে এই 3টা পয়েন্টও পানি বিপদসীমার নিচে নেমে আসবে। তাতে আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক আগামী 2-3 দিনের ভিতর স্বাভাবিক হয়ে যাবে। বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়েছে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলার বিস্তীর্ণ এলাকা। এতে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ। বগুড়ার সারিয়াকান্দি থেকে আরো জানাচ্ছেন তাফসির বাবু।
বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মানুষ। এছাড়া বগুড়ার ধুনট এবং সোনাতলা উপজেলার কিছু অংশ বন্যায় প্লাবিত হয়েছে। এখনো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ায় এখানকার মানুষ পড়েছেন নানা দুর্ভোগে। বিশেষত ঘরবাড়ি ভেসে যাওয়ার কারণে এখানকার মানুষজন আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। বন্যার কারণে স্কুল ডুবে যাওয়ায় এখানকার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সাথে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির অভাব এবং স্যানিটেশনের সমস্যা। চতুর্মুখে পানি, রোগ বালাই আরম্ভ হয়েছে, খাওয়ার কষ্ট। এখন এলা কষ্টই বাপ, মনে কর বন্যার সময় না এলা কষ্ট বাপ, মনে হয় আনবো জাল ধরি বইয়া মাছ বেচা তেবে আসবো তেবে খাইব। পুকুর ভরে পাখার কাছে যাচ্ছে, উপায়তে বাড়ানোর ক্ষমতা নেই, তখন চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। সরকারি হিসেবে গত 28 জুলাই যমুনা নদীর পানি বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আজ সেই পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে। 350 ঘরের মধ্যে 250 ঘর বাড়ি আমরা 20 কেজি চাল দিতে পারছি, আর বাদ বাকি ঘর গেলেকে আমরা কিছু অনুদান দিব। এখনো পর্যন্ত এসব এলাকায় বেশ কয়েকবার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন এখানকার মানুষ। তবে তাদের আশা, খুব দ্রুত যদি পানি নামতে থাকে তাহলে হয়তো তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসাটা আরো সহজ হবে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে তাফসির বাবু, সময় সংবাদ। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যার পানি চাঁদপুরের মেঘনা দিয়ে দক্ষিণের সাগরে নামছে। এতে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে হাইমচর উপজেলার নদীর পশ্চিম পাড়ের 3টি গ্রাম। গত কয়েকদিনের ভাঙনে প্রায় 1 কিলোমিটার এলাকায় স্কুল, বাজার, বসতবাড়ি সহ কয়েকশো স্থাপনা তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে এলাকাবাসী। এই অবস্থায় জনপ্রতিনিধিরা দ্রুত ভাঙন রক্ষায় সরকারের সহায়তা চেয়েছেন। ফারুক আহমেদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তীব্র স্রোতের কবলে পড়ে ভেঙে চলেছে চাঁদপুরের হাইমচর উপজেলার সদর ইউনিয়নের হাবিগাজী পাড়া, মোল্লাকান্দি এবং সাহেবগঞ্জ। গত কয়েকদিনের ভাঙনের তাণ্ডবে বসতবাড়ি হারিয়ে নদী পাড়ের মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটে চলেছেন। আবার নতুন করে ভাঙন আতঙ্কে অনেকেই। এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে চলে যাওয়ায় এলাকার শিশুরা অস্থায়ী একটি ঘরে শ্রেণী পাঠের কাজ চালিয়ে যাচ্ছে। সব তাস করে নিয়ে গেছে, এখন আমাদের আর করার কিছু নাই। দিন একটা দুইটা ঘর ভাঙবই, বাড়ির কাছে গাঙ্গায় পড়ছি, বুগুলো গাঙ্গায় পড়ছি। দ্বিতল ফ্লাড শেল্টার ভবন ছিল, সেখানে তলিয়ে যাওয়ার কারণে আমরা বর্তমানে 217 জন ছাত্রছাত্রী নিয়ে একই টিন শিট ঘরে ক্লাস নিচ্ছি। আমরা অনেক কষ্টে সাহেবগঞ্জ বাজারে স্কুলের টিমে স্কুলে পড়ি। এমন পরিস্থিতিতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিষয়টিকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসককে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। প্রায় 300 থেকে 350 ঘরবাড়ি বিধ্বস্ত। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন হাইমচর ইউনিয়নে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করছি এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার জন্য আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি। হাইমচর উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়নে বাস করে প্রায় 10,000 মানুষ। সময় সংবাদ, চাঁদপুর। বাংলা সময় আরো থাকছে। পিনাক 6 লঞ্চ দুর্ঘটনার 2 বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা। ক্ষুব্ধ এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বিকেলে গাইবান্ধার ফুলছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সহায়তার হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ জঙ্গিকে বিশ্বাস করে না, বাংলাদেশের মানুষ সন্ত্রাস বিশ্বাস করে না। যারা জঙ্গি কার্যক্রম করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে চলতে হবে। প্রমাণ করতে হবে আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তি ভালোবাসি। আপনারাও এইসব বানবাসী মানুষের পরে দাঁড়াবেন, পুনর্বাসনের ব্যবস্থা করবেন। সরকার করছে, সরকার সহযোগিতা করতে চাই। আমরা সবাই মিলে এই দুর্যোগে সরকার পাশে দাঁড়াতে চাই। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। নারায়ণগঞ্জ পুলিশের প্রতিবেদনে এমনটি উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি। আচ্ছা, পুলিশ ও এই প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেও তা যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় প্রতিবেদনটি ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
আগামী 11 আগস্ট হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ধার্য তারিখ আছে 11 তারিখ, সেই 11 তারিখে সেই নিম্ন আদালতের রিপোর্ট সহ ইতিমধ্যে যে আপডেটটা আছে সেটা সহ আমরা এফিডেভিট ইন কমপ্লায়েন্স আকারে হাইকোর্টে দাখিল করব। সম্পৃক্ততা পাওয়া যায়নি বা ঘটনা সত্য না এটা বলার কারণেই তো আসলে সেটাকে নথিজাত করেছে এবং ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে রিপোর্ট দাখিল করেছে। ভারতের আসাম থেকে উজানের পানিতে ভেসে আসা দলছুট বন্য হাতি উদ্ধারে 3 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল জামালপুরের সরিষাবাড়িতে রয়েছেন। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর তারা হাতিটি পর্যবেক্ষণে বরবাড়িয়ায় আসেন। তবে দুপুর পর্যন্ত সোনাকান্দুর এলাকায় থাকলেও প্রাণীটি এখন ঠিক কোথায় রয়েছে সেটা জানতে পারেনি দলটি। গত 7 দিন ধরে হাতিটি এই এলাকার বিল ও আশপাশের জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দেয়ায় হাতিটি এখন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গত রাতে বরবাড়িয়া থেকে সোনাকান্দুর এলাকায় চলে আসে হাতিটি। দিনের বেলা বিলে থাকলেও রাতে লোকালয়ে চলে আসায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। হাতিটি উদ্ধারে বন বিভাগের পক্ষ থেকে কিছুদিন ধরে চেষ্টা করে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সরিষাবাড়ি উপজেলার সোনাকান্দুর এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। হারুন, আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সর্দারবাড়ি এলাকায়। এখানে ভারতের আসাম থেকে উজানের পানির সাথে ভেসে আসা যে বন্য হাতিটি রয়েছে সেটি এই মুহূর্তে অবস্থান করছে। গত কয়েকদিন ধরে এটি সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। তো এই কিছুক্ষণ আগে বিকেলে এই হাতিটি মাদারগঞ্জ উপজেলার সর্দারবাড়ি এলাকায় আসে এবং এই হাতিটিকে উদ্ধার করার জন্য ভারতীয় 3 সদস্যের প্রতিনিধি দল এবং ময়মনসিংহে জামালপুরের জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল তারা এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন করছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি তারা নৌকাযোগে সেই হাতির উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে 3 জন ভারতীয় সদস্য রয়েছেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক জামালপুর সহ আরো বেশ কয়েকজন রয়েছেন এবং পুলিশ সদস্যদের সহায়তায় তারা চলে গেছেন সেই হাতিকে পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু আমরা কিছুক্ষণ আগে হাতিটিকে এই আমাদের দৃষ্টির মধ্যেই ছিল, অল্প কিছুক্ষণ আগেই এই হাতিটি আমাদের দৃষ্টির বাইরে চলে যায়। যে পাট ক্ষেত রয়েছে সেই পাট ক্ষেত দিয়ে অনেক দূরে চলে যায়। আমি একটু বলে রাখি, সকালে আমরা যখন ঘটনাস্থলে এসেছিলাম তখন হাতিটিকে বেশ ক্লান্ত এবং এক জায়গায় দাঁড়িয়ে ঘুমাচ্ছিল এই অবস্থায় দেখতে পেয়েছিলাম। কিন্তু এরপর থেকেই আসলে উৎসুক জনতার ভিড় এবং হইচইয়ের কারণে এই হাতিটি দ্রুত স্থান বদল করতে থাকে। সরিষাবাড়ি উপজেলার বেশ কয়েকটি স্থানে সে অবস্থান নেয় এবং কিছুক্ষণ আগে সেটি মাদারগঞ্জ উপজেলা যে সর্দারবাড়ি এলাকা আছে সেই এলাকায় এসে প্রবেশ করেছে। আমি কথা বলেছিলাম জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে। তিনি জানিয়েছেন যে আসলে আজ দুপুরে ভারতীয় প্রতিনিধি দলের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয় এবং এই বৈঠকের পরে সেখানে সিদ্ধান্ত হয় যে ঘটনাস্থল পরিদর্শন করে কি অবস্থায় এই হাতিটিকে কিভাবে ফিরিয়ে নেওয়া যাবে বা কি করা যায় সে বিষয়ে পর্যবেক্ষণের পরই তারা সিদ্ধান্ত জানাবেন। এবং এখানে গণমাধ্যমের সাথে ভারতীয় যে প্রতিনিধি দল রয়েছেন তাদের একজন প্রতিনিধি পিকে শর্মা কথা বলেছেন। তিনিও জানিয়েছেন যে আসলে তারা এখনো বুঝতে পারছেন না যে কিভাবে এই হাতিটিকে উদ্ধার করবেন। তারা হাতির কাছাকাছি যাচ্ছেন, আর একটু পর্যবেক্ষণের পরই তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারা কি করবেন। তো এই ছিল আসলে আমার কাছে যে আসাম থেকে বেশি আসা হাতির সর্বশেষ খবর। রুদ্র। দর্শক, আসাম থেকে উজানের ঢলে নেমে আসা দলছুট হাতিটির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ জামালগঞ্জের মাদারগঞ্জ এলাকা থেকে। বিএনপি ও জামায়াত শিবিরের নেতা কর্মীদের বিচারের ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্ত হত্যার বিরুদ্ধে জনসচেতনতামূলক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। যখন বিচারহীনতার সংস্কৃতির থেকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বেরিয়ে আসছে, তখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে বিভিন্ন নেতা নেত্রীর অপকর্ম, দুর্নীতি, হত্যাখুনের ঘটনা আদালতে যাচ্ছে। সুতরাং আদালতে কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ যদি নেওয়া হয়ে থাকে তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। গুলশান হামলায় 2 কর্মকর্তা জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন দেশের মানুষের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব পুলিশের বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে চট্টগ্রামের হালি শহরে পুলিশ লাইনে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে একথা বলেন তিনি। সন্ত্রাসী হামলায়, জঙ্গি হামলায় আমাদের পুলিশ বাহিনীর একজন এসি, একজন ওসি সহ বেশ কয়েকজন সদস্য শাহাদত বরণ করেছে। এই কয়েকজন সিনিয়র অফিসার এবং পুলিশ সদস্যদের প্রাণদানের মধ্য দিয়ে তোমরা তোমাদের কর্তব্য, জাতির প্রতি দায়িত্ব
সেটি বুঝতে পারবে। জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও রাষ্ট্রের মানুষের জীবন এবং মালের নিরাপত্তা বিধানে তোমরা সচেষ্ট থাকবে। নাটোরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে 10 জেলেকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রাতে নলডাঙ্গা উপজেলার হালতিবিল থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, হালতিবিল এলাকায় রাতে জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে 10 লাখ টাকা মূল্যের জাল ও 4টি ইঞ্জিন চালিত নৌকা সহ 10 জেলেকে আটক করে পুলিশ। পরে তাদের 6 মাস করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া পুড়িয়ে দেওয়া হয় জব্দকৃত জাল। পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে এবং সংশোধনীতে গৃহীত বিতর্কিত ধারাসমূহ বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক 5টি বাঙালি সংগঠন। সকালে শহরের কাঁঠালতলী এলাকা থেকে পার্বত্য গণপরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ নামের 5টি সংগঠন আলাদাভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। পদ্মা সেতুর কাজ 37% অগ্রগতি হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে তা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে পদ্মা নদীর তীরবর্তী মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার বন্যা দুর্গতদের পাশে থাকবে বলে জানান মন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক শাগুফতা ইয়াসমিন এমএলএ ও সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটে পিনাক 6 লঞ্চ দুর্ঘটনার 2 বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা। এতে ক্ষুব্ধ সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী। এদিকে অজ্ঞাত পরিচয়ে দাফন হওয়া 22টি মরদেহের ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে বলে জানান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কর্মকার। অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটে পদ্মা নদীতে 2014 সালের 4 আগস্ট এমভি পিনাক 6 লঞ্চ দুর্ঘটনায় মারা যায় মাদারীপুরের শিবচর পৌরসভার নুসরাত জাহান হীরা। ঢাকা শিকদার মেডিকেলের ছাত্রী হীরার সাথে নিখোঁজ হয় তার ছোট বোন স্বর্ণা ও খালাতো বোন জান্নাতুল। মর্মান্তিক এ দুর্ঘটনায় 49 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ হন আরো 64 যাত্রী। এই সর্বশেষ কথা হয়েছিল দিনকার সন্ধ্যার টাইমে। কিন্তু দুর্ঘটনার 2 বছরেও দোষীদের বিচার না হয় হতাশ নিহতদের পরিবার। আমরা যাদের হারাইছি এরা তো আর পাবো না। সরকারের যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভবিষ্যতে, সেই জন্য সরকারকে সবাইকে সচেতন হতে হবে আর কি। আমাদের চিন্তা ভাবনা হলো সরকার ভবিষ্যতে অ্যালার্ট থাকুক, সচেতন থাকুক। এই অবস্থায় এলাকাবাসী ও সুধীজনেরা দ্রুত দোষীদের বিচার দাবি করেছেন। সরকার এমন একটা বিচার করুক যাতে ভবিষ্যতে কোনো লঞ্চ মালিক অতিরিক্ত যাত্রী যাতে না উঠায়। এই অপরাধের সাথে যারা জড়িত আটক হওয়ার পরও তারা জামিনে মুক্ত, যার কারণে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই অবস্থা দেখে হতাশাগ্রস্ত। অজ্ঞাত পরিচয়ে শিবচর পৌর কবরস্থানে দাফন করা 22টি মরদেহের ডিএনএ টেস্ট করা হয়েছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আমি ইতিমধ্যে বিআইডব্লিউটি এর যে ট্রাফিক ইন্সপেক্টর আছেন ওনাকে চিঠি প্রেরণ করেছি যে যাতে কোনোভাবেই এই বৈরী আবহাওয়ার মধ্যে প্রচন্ড স্রোতের মধ্যে অতিরিক্ত যাত্রী না যায় এবং রাত্রে নির্ধারিত সময়ের বাইরে যেন কোনোভাবেই লঞ্চ স্পিডবোট চলাচল করতে না পারে। লঞ্চ দুর্ঘটনায় মুন্সিগঞ্জের লৌহজং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। লঞ্চের মালিক কালো মিয়া ও তার ছেলে লিমনকে গ্রেপ্তার করা হলেও কিছুদিন পর তারা জামিনে বেরিয়ে আসেন। বাকিরা এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সময় সংবাদ, মাদারীপুর। ঝিনাইদহে অস্ত্রসহ শিক্ষক মিনারুল ইসলামকে আটক করেছে পুলিশ। ভোরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় তাদের একটি দল ভোররাতে টার্মিনাল এলাকায় টহল দিচ্ছিল। এই সময় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মিনারুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে একটি শার্টার গান উদ্ধার করা হয়। এদিকে গত 30 জুলাই বাড়ি থেকে মিনারুল ইসলামকে পুলিশ পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে গতকাল সংবাদ সম্মেলন করে মিনারুল ইসলামের পরিবার। সুন্দরবনে দস্যু দমনে পাইরেটস হান্ট নামে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকা থেকে এই অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান
কোকিলমণি, হিরন পয়েন্ট ও দুবলার চরের পাশাপাশি সমস্ত সুন্দরবন এলাকায় পরিচালিত হবে বলে জানিয়েছে কোস্টগার্ড। অভিযানে 2টি জাহাজ সহ 8টি দ্রুতগামী জলযানে কোস্টগার্ডের 10 জন এবং নৌবাহিনীর 70 জন সদস্য অংশ নিয়েছে। বনদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত পাইরেটস হান্ট অভিযান চলবে বলে জানিয়েছে নৌবাহিনী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুলশান হামলার ঘটনার 1 মাস পর নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত এবং বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহমিদকে গ্রেপ্তার, 8 দিন করে রিমান্ড মঞ্জুর। জঙ্গি সন্দেহে প্রকাশিত তৃতীয় তালিকার 8 জনের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তুহিন, গাজীপুরের শ্রীপুরে পরিবারের সাথে যোগাযোগ নেই 1.5 বছর। বিএনপি ক্ষমতা এলেই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। আওয়ামী লীগ এলে জীবনমানের উন্নয়ন হয় জনগণের, বললেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। প্রথম দফায় গেলেন 401 জন। এবছর শিডিউল নিয়ে ভোগান্তি হবে না আশ্বাস বিমানমন্ত্রীর। এবং উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণাঞ্চলে অবনতি, দুর্ভোগে এলাকার মানুষ। পানি নামতে শুরু করায় ভয়াবহ ভাঙনের কবলে চাঁদপুরের হাইমচর। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।